ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান করবেন না, এতে কর্কট রোগ হয়। কেমন আছো বন্ধুরা? পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভয়ঙ্কর সবুজ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী 1924 সালের 19 অক্টোবর তারিখে ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে সেই পূর্ববঙ্গে, ঠাকুমা আর ঠাকুরদার কাছে। তার প্রাথমিক লেখাপড়া ফরিদপুরের পাঠশালায়। ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে 1930 সালে কলকাতায় চলে আসেন। 16 বছর বয়সেই শ্রীহর্ষ পত্রিকায় কবিতা লেখার মধ্যে দিয়ে এই সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ হয়। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন। 1951 সালে যোগ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায়। দীর্ঘ সময় সম্পাদনা করেছেন আনন্দ মেলা পত্রিকা। 1954 সালে প্রথম কবিতার বই নীল নির্জন প্রকাশিত হয়েছিল। তার লেখা উলঙ্গ রাজা কবিতায় সামন্ততান্ত্রিক জমিদার যোদ্ধার সমাজ ব্যবস্থাকে তীব্র কটাক্ষের বাণে বিদ্ধ করেছিলেন লেখক। উলঙ্গ রাজা এই কাব্যগ্রন্থের জন্য 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি একটি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছিলেন, যার নাম ঘনশ্যাম ভাদুরী, যাকে পাঠককুল ভাদুরী মশাই বলে জানেন। 2018 সালের 25শে ডিসেম্বর 94 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে লেখক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প ভয়ঙ্কর সবুজ। ভাদুরী এতক্ষণ মুখ খোলেনি, এইবারে খুলল। বলল, অর্থাৎ মার্ডারটা আপনাদের নাকের ডকাতেই হয়েছে, কেমন? প্রশ্ন শুনে শ্যামজি একটু হকচকিয়ে গেলেন। তারপর ধাক্কাটা সামলে নিয়ে লজ্জিত গলায় বললেন, আমি বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কিনা। অবশ্য ঠাট্টাও যদি করেন আমাদের কিছু বলবার নেই। হ্যাঁ, মার্ডারটা একেবারে এক্সিবিশন হাউসের মধ্যেই হয়েছে বটে। এবং এটা একটা ক্রাইম এক্সিবিশন। হ্যাঁ, এবং পুলিশ বিভাগ থেকেই এই ক্রাইম এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল, তাই না? ঠিক তাই। ভাদুরী তার টিন থেকে একটা সিগারেট ধরিয়ে নিল। তারপর টিনটাকে সামনে এগিয়ে দিয়ে বলল, শ্যামজি, আমি ঠাট্টা করছি না। পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক ঠাট্টা তামাশার নয়। তবু যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি তার কারণ কয়েকটা ব্যাপারে আমি একেবারে নিঃসংশয় হতে চাই, এবং সেই জন্যেই আমি আশা করব যে ঘটনার বিবরণটা আপনি গোড়া থেকে আর একবার বলে যাবেন। আপনার আপত্তি আছে? শ্যামজি বললেন, কিছুমাত্র না, কিন্তু তার আগে এক কাপ চা খাওয়ান। চা এলো। নিঃশব্দে চা খেলাম আমরা। তারপর শ্যামজি আবার গোড়া থেকে তার গল্প বলতে শুরু করলেন। পাঠককে এখানে স্থান কাল পাত্রের একটা আভাস দিয়ে রাখা দরকার। স্থান পশ্চিম ভারতের একটা প্রধান শহর। কাল নভেম্বরের সন্ধ্যা। পাত্র ভাদুরী, শ্যামজি এবং আমি। না, ঘনশ্যাম ভাদুরীকে আমি প্রাইভেট গোয়েন্দা বলতে পারি না। পেশায় সে অধ্যাপক। এখানকার একটা কলেজে সে দর্শনশাস্ত্র পড়ায়। তবে অবসর সময়ে সে অপরাধ বিজ্ঞান নিয়ে কিছু নাড়াচাড়া করে বটে। ইতিপূর্বে গুটি কয়েক মার্ডার কেসের কিনারা করতে সে এখানকার পুলিশকে কিছু সাহায্যও করেছে। তা না হলে কি আর শ্যামজি আজ এখানে ছুটে আসতেন?
শ্যামজির পুরো নাম শ্যামনন্দ শাস্ত্রী। তিনি এখানকার পুলিশ বিভাগের একজন মাঝারি অফিসার। বাকি রইলাম আমি। আমার পরিচয় আর কি দেব? সুবিখ্যাত লেখক কৃতাঞ্জলি কারফার্মাকেও যদি আজ আত্মপরিচয় ঘোষণা করতে হয়, তবে তার চাইতে শোকবহ ব্যাপার আর কি হতে পারে? সে যাক, ঘনশ্যামের আমি ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে একখানা বইও আমি লিখেছি। বইখানির নাম ভাদুরীর বাহাদুরি। আপনারা পড়ে থাকবেন। শ্যামজি বললেন, মিস্টার ভাদুরী, আপনি জানেন যে পুলিশ বিভাগ থেকে ফি বছরই এই শহরে একটা ক্রাইম এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিটগুলো নানা রকমের, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি ইত্যাদি ব্যাপারে যেসব অপরাধীর নাম এখন প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে, এই এক্সিবিশনে তাদের ফটোগ্রাফ তো থাকেই, তাছাড়া থাকে অসংখ্য রকমের অস্ত্রশস্ত্র। বলা বাহুল্য, এই অস্ত্রগুলিরও প্রায় প্রত্যেকটিরই কিছু না কিছু ইতিহাস আছে। বিখ্যাত ডাকাত কদম সিংয়ের কোমর থেকে যে তলোয়ার ঝুলত, কিংবা প্রসিদ্ধ পকেটমার বিল্লু খাঁ যে কাঁচি ব্যবহার করত, কিংবা দ্য গ্রেট রেড ল্যাম্প ব্যাংকে ডাকাতির সময় মুখোশধারী দস্যুরা যে স্টেন গান চালিয়েছিল, কিংবা সাধু লুটেরা জীবন বাবা সেই ভয়ঙ্কর চিমটে, যা দিয়ে সে কিনা অন্তত 25 জন তীর্থযাত্রীর প্রাণ সংহার করেছে। এক্সিবিশনে গেলে এই সমস্তই আপনি দেখতে পাবেন। কিন্তু না, তলোয়ার এবং কাঁচি কিংবা স্টেনগান কিংবা চিমটের কথা আমি বলতে আসিনি। আমি বলতে এসেছি একগাছা দড়ির কথা। এবারকার সেরা এক্সিবিট ছিল এই দড়ি। 1 মিনিট চুপ করে রইলেন শ্যামজি। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার ভাদুরী, 150 বছর আগে যার দৌরাত্ম্য ছিল সীমাহীন, যার দাপটে তখন শাহী সড়ক দিয়ে কেউ হাঁটতে সাহস পেত না, সেই দিলওয়ার খান নাম আপনি শুনেছেন কিনা আমি জানি না। এই দড়িগাছা আর কারো নয়, দিলওয়ার খান। দিলওয়ার ছিল দস্যুরাজ। সিল্কের একটা সরু লিকলিকে দড়ি, তাই দিয়ে যে সে কত লোককে ফাঁসি দিয়েছে তার সীমা সংখ্যা নেই। মিউটিনিরও প্রায় বছর 40 আগে, আনুমানিক 1820 সনে তার মৃত্যু হয়। মৃত্যুটা ঈষৎ রহস্যময়। অনেকে বলে যে সে অসুখে ভুগে মারা যায়, আবার অনেকে বলে তার এক সাকরেদ ওই সিল্কের দড়ি দিয়েই তাকে হত্যা করেছিল। সে যাই হোক, দিলওয়ারের মৃত্যুর পর এ হাত ও হাত ঘুরতে ঘুরতে সেই ভয়ঙ্কর দড়িগাছা যে শেষ পর্যন্ত 1890 সনে কিভাবে পুলিশ কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছয়, তা যদি জানতে হয় তো দয়া করে আপনি কর্নেল রাউটল্যান্ডের মাই ডেইজ ইন ইন্ডিয়া বইখানা একবার পড়ে দেখবেন। আপাতত জেনে রাখুন যে এবারকার ক্রাইম এক্সিবিশনে ওই দড়িগাছাই ছিল আমাদের সেরা এক্সিবিট, এবং ওই দড়িগাছাই আরও একটি মনুষ্য জীবনের সমাপ্তি ঘটিয়েছে। ভাদুরী বলল, কোথায় হচ্ছিল আপনাদের এক্সিবিশন? বরাবর যেখানে হয়, পুলিশ ক্লাবে। শুনে এক মুহূর্ত চুপ করে রইল ভাদুরী। তারপর বলল, পুলিশ ক্লাবের বাড়িটা আমি দেখেছি, কিন্তু ভেতরে যাইনি। সুতরাং আমি খুশি হব আপনি যদি এই বাড়িটার একটা নিখুঁত বর্ণনা দেন। শ্যামজি বললেন, বর্ণনার বিশেষ কিছু নেই। সামনে একটা বড় ঘর, ঠিক তার পেছনে সেই মাপেরই আরও একটা ঘর, তারপর বারান্দা, বারান্দার পেছনে আরও একটা ঘর আছে, তবে সেটা অনেক ছোট মাপের, এবং ছোট্ট সেই ঘরটাতে এবারে আমরা একটিমাত্র এক্সিবিট রেখেছিলাম। অর্থাৎ সিল্কের দড়িগাছা রেখেছিলেন? কেমন? হ্যাঁ। আর কিছু ছিল না? এক মুহূর্ত ভেবে নিয়ে শ্যামজি বললেন, হ্যাঁ ছিল। দিলওয়ার খাঁর একটা ছবি। বলা বাহুল্য, ফটোগ্রাফ নয়, দিলওয়ার খাঁ সম্পর্কে যেসব গালগল্প এবং কিংবদন্তি চালু রয়েছে তাতে তার চেহারার কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনার সঙ্গে মিলিয়ে এখানকারই একজন আর্টিস্টকে দিয়ে
আমরা একখানা ছবি আঁকিয়ে নিয়েছিলাম। ছোট্ট একটা টেবিলের উপর সিল্কের দড়ির পাশে দিলওয়ারের ছবিখানাকেও একটা এক্সিবিট হিসাবে রাখা হয়েছিল। তারপর এই খুন। কখন খুন হয়েছে? সোমবার বিকেলে, এই 4:45টার সময়। আর আজ মঙ্গলবার। আবার কিছুক্ষণ চুপ করে রইল ভাদুরী, তারপর বলল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না শ্যামজি, এক্সিবিশন বাড়ি, মানুষজনের ভিড় যেখানে লেগেই আছে, তার মধ্যে কি করে খুন হয়? শ্যামজি বললেন, সেই কথাই বলছিলাম। এক্সিবিশন তো সারাদিন খোলাই থাকে, কিন্তু ভিড় সাধারণত 6টার আগে হয় না। তার কারণ অফিস কাছেরই এখন 5:30টায় বন্ধ হয়। আর এক্ষেত্রে খুনটা হয়েছে মোটামুটি 4:45টার সময়। এক্সিবিশন হল তখন ফাঁকা, থাকবার মধ্যে শুধু একজন দারোয়ান ছিল। সে ছিল সামনের ঘরে, সেখানেই তার থাকবার কথা। দারোয়ান কি বলল? তার কথায় কোনো ক্লু নেই। সে বলছে যে বিকেল 4:15 নাগাদ 3 জন দর্শক এসে এক্সিবিশন বাড়িতে ঢোকে। 2 জন এসেছিল একসঙ্গে, একজন আলাদা। সামনের ঘরটায় মারাত্মক সব অস্ত্রশস্ত্র থাকে, সেখানে তারা মিনিট 10 ছিল। সেখান থেকে পেছনের ঘর হয়ে তারা ওই ছোট্ট ঘরটার দিকে চলে যায়। তারও মিনিট 10 বাদে দারোয়ান হঠাৎ শুনতে পায় যে সেই ঘরটার দিক থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ আসছে। দারোয়ান তখনই ছুটে গিয়েছিল নিশ্চয়ই। তখনই সে গিয়ে দেখতে পায়, ওহ, সে এক বিভৎস দৃশ্য। মেঝের উপর টান হয়ে শুয়ে আছে একটা মানুষ, গলায় তার ওই সিল্কের দড়ি। আর বাকি 2 জনে পরস্পরকে জাপটে ধরে খুন 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 বলে চেঁচাচ্ছে। বলা বাহুল্য, দারোয়ান তাদের 2 জনকেই গ্রেপ্তার করে এবং তারপরেই সে বড় থানায় একটা ফোন করে দেয়। ফোন পেয়েই আপনি বড় থানা থেকে পুলিশ ক্লাবে চলে যান? হ্যাঁ। কিন্তু অনেক জেরা করেও কে যে আসল খুনি তা আপনি জানতে পারেননি। শুধু জেরা নয়, ডান চোখটাকে অল্প একটু ছোট করে শ্যামজি বললেন, অন্য কিছু ওষুধও আমি প্রয়োগ করেছিলাম, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। দেওশঙ্কর বলছে রঘুবীর খুনি, আর রঘুবীর বলছে দেওশঙ্করই খুন করেছে। যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বুঝি ওই নাম? হ্যাঁ। আর যে মারা গিয়েছে তার? প্রীতম। প্রীতম কি একলা এসেছিল? না, প্রীতম এসেছিল রঘুবীরের সঙ্গে, দেওশঙ্কর এসেছিল একলা। রঘুবীর কি বলছে? বলছে যে ছোট ঘরটার সঙ্গে যে একটা অ্যাটাচড বাথরুম আছে, মিনিট 3 জন্য সে সেই বাথরুমে ঢুকেছিল। বেরিয়ে এসে দেখে প্রীতম ভূমিশয্যায় শুয়ে আছে এবং দেওশঙ্কর পালাচ্ছে। তৎক্ষণাৎ দেওশঙ্করকে জাপটে ধরে। দেওশঙ্কর কি বলছে? দেওশঙ্করও ওই একই কথা বলছে যে সে বাথরুমে ঢুকেছিল, বেরিয়ে এসে দেখে একজন একেবারে মেঝের উপরে শুয়ে আছে এবং অন্যজন পালাচ্ছে। সঙ্গে সঙ্গে কিছু একটা ঘটেছে সন্দেহ করে পলায়মান ব্যক্তিটিকে সেই জাপটে ধরে। হতাশ ভঙ্গিতে একবার মাথা নাড়লেন শ্যামজি, তারপর বললেন, আশ্চর্য, কাল বিকেল থেকে ক্রমাগত এই একই কথা তারা বলে যাচ্ছে। এ বলছে ও খুনি, ও বলছে এ খুনের ব্যাপার ছাড়া আর একটা কথাও তাদের মুখ থেকে আমি বার করতে পারিনি। আমি শ্রী কৃতাঞ্জলি কারফার্মা এতক্ষণ চুপ করে বসেছিলাম, কিন্তু আর আমার পক্ষে নীরব থাকা সম্ভব হল না। ঘনশ্যামের টিন থেকে একটা সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে আমিও বললাম, কিন্তু শ্যামজি, এমনও তো হওয়া সম্ভব যে রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে কেউ খুন করেনি। এমনও তো হতে পারে যে তৃতীয় কোনো ব্যক্তি এসে প্রীতমকে হত্যা করেছে। শ্যামজি বললেন, না না, তা সম্ভব নয়। এই জন্য নয় যে পুলিশ ক্লাবের বাড়িতে ঢুকবার আর কোনো দ্বিতীয় দরজা নেই। দরজা ওই একটাই মাত্র, সামনের দিকে।
এবং সামনের দরজা দিয়ে যদি আর কেউ আমাদের ক্লাবে ঢুকত অথবা ক্লাব থেকে বেরিয়ে যেত, তাহলে তো দারোয়ানই তাকে দেখতে পেত। না, খুন এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি করেনি, করেছে ওই দুজনের মধ্যেই একজন। কিন্তু সেই একজন যে কোনজন, রঘুবীর না দেওশঙ্কর, সেটাই আমি বুঝতে পারছি না। বললাম, আরও একটা অল্টারনেটিভ আছে শ্যামজি। আচ্ছা, এমনও তো হতে পারে যে দুজনেই ওরা খুনি, স্বর করে সম্মিলিত উদ্যোগে ওরা প্রীতমকে হত্যা করেছে। শ্যামজি বললেন, তাও সম্ভব নয়। রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে যদি যোগসাজশ থাকত প্রীতমকে হত্যা করে, তাহলে নির্বিঘ্নেই ওরা সরে পড়তে পারত, আর সেটাই হতো স্বাভাবিক। আমি বললাম, ও। তারপর একটু ভেবে নিয়ে বললাম, কিন্তু রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে একজন যে খুনি তাতে তো আর সন্দেহ নেই। সেক্ষেত্রে ওদের দুজনকেই আপনি ঝুলিয়ে দিচ্ছেন না কেন? দুজনকেই যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে নির্দোষেরও শাস্তি হবে বটে, কিন্তু দোষীরও হবে। শ্যামজি বললেন, ছি ছি কারফার্মাজি, ঝুলিয়ে দেওয়ার আমি কে? আর তাছাড়া ঝুলিয়ে দেওয়ার মালিক যদি আমি হতাম তাহলেও ঝুলিয়ে দিতাম না, কেননা আমি হুবার্ট সাহেবের শিষ্য। সাহেব বলতেন, দোষীকে ছেড়ে দেওয়ার চাইতে নির্দোষকে শাস্তি দেওয়া আরও বড় পাপ। না কারফার্মাজি, পাইকারি শাস্তি বিধানে আমার আস্থা নেই। আমি বললাম, ও। তারপর নিস্তব্ধতা। আমি কথা বলছি না, শ্যামজি কথা বলছে না, ভাদুরী নীরব। করতলে থুতনি রেখে সে চুপটি করে বসে আছে। সেই নিস্তব্ধতার মধ্যেই একটা চিন্তা হঠাৎ আমার মাথায় এসে ঝিলিক দিয়ে গেল। অত্যন্তই অদ্ভুত এবং অত্যন্তই ভয়ঙ্কর একটা চিন্তা। শ্যামজির কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রায় অস্ফুট কণ্ঠে আমি বললাম, কিন্তু শ্যামজি, একটা কথা আপনি ভেবে দেখেননি? দিলবার খাঁ হয়তো মারা যায়নি, সে হয়তো বেঁচে আছে, এবং এবং দারোয়ানের ছদ্মবেশে দিলবারই হয়তো প্রীতমকে হত্যা করেছে। কেমন? বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু শ্যামজি এমন জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে আমার আর বাকস্ফূর্তি হল না। অনেকক্ষণ, প্রায় মিনিট দুয়েক, সেই একই দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কারফার্মাজি, আপনি অঙ্ক জানেন? ঢোক গিলে বললাম, না। শ্যামজি বললেন, খুবই স্বাভাবিক, কেননা যোগ বিয়োগের অতি সাধারণ নিয়মগুলো যদি আপনার জানা থাকত, তাহলে আপনি বুঝতে পারতেন যে অষ্টাদশ শতাব্দীর শেষাংশে যার জন্ম এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকেই যার অত্যাচার ছিল অবাধ, বিংশ শতাব্দীর এই ষষ্ঠ দশকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এক যদি মন্ত্রবলে বেঁচে থাকে তো সে আলাদা কথা, কিন্তু আমি পুলিশের লোক। তার চাইতেও বড় কথা, আমি হুবার্ট সাহেবের শিষ্য। মন্ত্রবলে আমার বিশ্বাস নেই। শুনে আমি চুপ করে গেলাম। ভাদুরী তখন মুখ খুলল, বলল, শ্যামজি, আর মাত্র একটা কথা আমি জানতে চাই। যে দড়ির বয়স প্রায় 150 বছর, আজও তা এত শক্ত আছে কিভাবে? শ্যামজি বললেন, এ অতি সঙ্গত প্রশ্ন। উত্তরে বলি, সিল্কের দড়ি সাধারণত সুতোর দড়ির চাইতে অনেক মজবুত হয়, কিন্তু এই ক্ষেত্রে যে এই সিল্কের দড়িটা আজও জীর্ণ হয়ে যায়নি, তার একটা দ্বিতীয় কারণ আছে। দড়িটা যাতে জীর্ণ না হয়ে যায় তার জন্য আমরা অনেক কাল থেকেই একটা কেমিক্যাল সলিউশন ব্যবহার করে আসছি। ভাদুরী বলল, ব্যাস, আর আমার কিছু জানবার দরকার নেই। শ্যামজি, কাল সকালে আবার আপনার সঙ্গে কথা হবে। আজ আপনি যেতে পারেন। রাত হয়েছিল। শ্যামজিকে বিদায় দিয়ে আমরা খেতে বসলাম। খাবার টেবিলে রোজই আমাদের মধ্যে নানা রকমের কথাবার্তা হয়ে থাকে।
আজ হলো না। ভাদুরী একেবারে নীরব। খাওয়া দাওয়া চুকিয়ে দুজনে বারান্দায় গিয়ে বসলাম। ভাদুরী তবু মুখ খুলল না। মুখ খুলল একেবারে শোয়ার ঘরে গিয়ে। বলল, কৃতাঞ্জলি, তুমি তো সাহিত্যিক, তাই না? সবুজ কথাটার বিশেষণ তুমি জানো? প্রশ্নটা অতি অবান্তর, তাতে সন্দেহ নেই, কিন্তু ভাদুরীকে আমি বিলক্ষণ চিনি। মাঝে মাঝে তার মস্তিষ্কে এসব অবান্তর প্রশ্নের উদয় হয়ে থাকে। অন্য কেউ হলে এসব প্রশ্ন শুনে হয়তো চটে যেত, কিন্তু আমি যেহেতু তার অত্যন্তই ঘনিষ্ঠ বন্ধু, অবান্তর হলেও এসব প্রশ্নের উত্তর না দিয়ে আমার উপায় থাকে না। বললাম, কেন? সবুজের বিশেষণ তোমাকে দিয়ে কি হবে? আচ্ছা, বলোই না। এই ধরো, গাঢ় সবুজ কি ঘন সবুজ? না না, ওসব গাঢ় কিংবা ঘন দিয়ে হবে না। কি দিয়ে হবে? এই যেমন ধরো টকটকে লাল কি কুচকুচে কালো, তেমন কিছু জানো? বললাম, না, সবুজের আমার মনে হয় টকটকে কি কুচকুচের মতো কোনো বিশেষণ নেই। তবে হ্যাঁ, সবুজ যদি খুব ভয়ঙ্কর রকমের সবুজ হয়, তবে তাকে তুমি কটকটে সবুজ বলতে পারো। ভাদুরী বলল, সাবাস। তারপর শিওর এই ফোন ছিল। ক্র্যাডল থেকে রিসিভারটা তুলে ফোনের ডায়াল ঘুরিয়ে বলল, হ্যালো, কে? শ্যামজি? হ্যাঁ, আমি ভাদুরী কথা বলছি। একটা অনুরোধ আছে। কাল সকালে এই ধরুন 8টা নাগাদ আপনি চলে আসুন। হ্যাঁ, দেবশঙ্কর আর রঘুবীরকেও আপনার সঙ্গে নিয়ে আসবেন। ধন্যবাদ। সকাল 8:30 বাজে। ভাদুরীর রিডিং রুমে আমরা বসে আছি, আমি, ভাদুরী আর শ্যামজি। রিডিং রুমের সামনের ঘরটাই বৈঠকখানা। বৈঠকখানা থেকে রিডিং রুমে ঢুকতে হলে যে দরজাটা পেরিয়ে আসতে হয়, অন্যদিন সেটা খোলাই থাকে, আজ ভেজানো। বৈঠকখানায় কারা বসে আছে আমি জানি। বসে আছে রঘুবীর, দেবশঙ্কর আর একজন পাহারাওয়ালা। বাড়ির বাইরে সুরকি ঢালা পাথরের উপরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রিজন ভ্যান, যাতে করে ওরা 3 জন, মানে রঘুবীর, দেবশঙ্কর আর পাহারাওয়ালা, এই একটু আগেই এখানে এসে পৌঁছেছে। শ্যামজি এসেছেন আলাদা গাড়িতে, জিপে। ভাদুরীর মুখটা যেন থমথম করছিল। আমি জানি সারা রাত সে ঘুমায়নি। মাঝরাত্রিরে, তখন প্রায় 2:30 বাজে, আমার একবার ঘুম ভেঙে যায়। ঘরে তখন আলো জ্বলছিল না, কিন্তু আকাশে তখনও জ্যোৎস্না ছিল। জ্যোৎস্নার আলোয় দেখলাম ভাদুরী তার বিছানার উপর বসে আছে। মনে হচ্ছিল মানুষ নয়, কালো পাথরের একটা স্তব্ধ বিষণ্ণ মূর্তি। আমি তাকে ডাকিনি। বিছানা থেকে সে উঠে গেল, রিডিং রুমে গিয়ে ঢুকল। তখনও না। তার খানিক বাদে আমি শুনতে পেলাম টাইপরাইটারের আওয়াজ আসছে, খট খট খট। ভাদুরী টাইপ করছিল। কি যে টাইপ করছিল আমি জানি না। টাইপরাইটারের সেই একঘেয়ে ক্লান্তিকর শব্দ শুনতে শুনতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ভাদুরী বলল, শ্যামজি, আপনি রঘুবীরকে ডাকুন। শ্যামজি উঠতে যাচ্ছিলেন। ভাদুরী তাকে বাধা দিল, বলল, উঠতে হবে না, আপনি এখান থেকেই ডাকুন। ডাক শুনে মাঝখানকার ভেজানো দরজাটাকে খুলে দিয়ে সে এসে রিডিং রুমে ঢুকল। তার চেহারাটা সত্যিই দেখবার মতো। বয়স বড়জোর 25।
দৈর্ঘ্যে প্রায় 6 ফুট, খড়গনাশা, গায়ের রঙে যেন আগুন জ্বলছে, চোখ দুটো গাঢ় নীল, দৃষ্টিতে ঈষৎ কৌতুক মেশানো। শুধু কপালের বাঁ দিকে প্রায় ছন্দপতনের মতো মস্ত একটা ক্ষতচিহ্ন। ভাদুরী বলল, বসো, তোমাকে আমি একটা প্রশ্ন করব। চেয়ারে বসে হাতলে হাত রেখে নির্লিপ্ত কণ্ঠে রঘুবীর বলল, করুম, পরশু বিকেল থেকে তো শুধু প্রশ্নেরই জবাব দিয়ে যাচ্ছি। ভাদুরী বলল, এতেই এত আপত্তি? এরপর যখন তোমাকে কোর্টে প্রডিউস করা হবে, পাবলিক প্রসিকিউটর যখন জেরায় জেরায় তোমাকে জেরবার করে দেবেন, তখন মনে হবে পুলিশি প্রশ্নই বুঝি ভালো ছিল। যাক, সে কথা। কোনো অবান্তর প্রশ্ন আমি করব না। আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি যে হত্যা করনি তার প্রমাণ কি? আমি যে হত্যা করেছি তারই বা প্রমাণ কি? প্রমাণ দেওশঙ্কর। সে বলেছে বাথরুম থেকে বেরিয়ে সে দেখতে পায় যে তুমি পালিয়ে যাচ্ছ। সে তখন তোমাকে চাপকে ধরে। বাজে কথা। আমি বরং বাথরুম থেকে বেরিয়ে দেখি যে প্রীতমকে হত্যা করে সে পালিয়ে যাচ্ছে। আমি তখন তাকে জাপকে ধরি। এক মুহূর্ত চুপ করে রইল ভাদুরী। তারপর আবার যখন সে মুখ খুলল, তখন আমি স্পষ্ট বুঝলাম যে তার কণ্ঠস্বর একেবারে পাল্টে গিয়েছে। স্পষ্ট দৃঢ় গলায় থেমে থেমে প্রতিটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করে সে বলল, রঘুবীর, মানুষ বড় বোকা। মানুষ বোঝে না যে প্রতিটি অপরাধীরই একটা না একটা প্রমাণ থেকে যায়। প্রীতমকে যে হত্যা করেছে সেও বড় বোকা। সে জানে না যে তার অপরাধের অন্তত একটা প্রমাণ সে রেখে গিয়েছে। সে জানে না যে সিল্কের যে দড়িটা দিয়ে সে প্রীতমকে হত্যা করেছে, সেই দড়িটা একটা কেমিক্যাল সলিউশনের মধ্যে ডোবানো থাকত, এবং সেই সলিউশনের এমনই গুণ যে ও দড়ি যেই ছুক না কেন, ছোঁয়ার ঠিক 40 ঘন্টা বাদে তার হাতের উপর একটা সবুজ দাগ ফুটে উঠবে। কটকটে সবুজ একটা দাগ। রঘুবীর, তোমার হাতের দিকে একবার তাকাও। নিস্তব্ধতা, ভৌতিক নিস্তব্ধতা। মেঝের উপর একটা পিন পড়লেও বোধহয় আমরা তার শব্দ শুনতে পেতাম। আর সেই নিস্তব্ধতার মধ্যেই আমরা দেখতে পেলাম যে রঘুবীর তার ডান হাতের তালুর দিকে তাকিয়ে আছে। দেখতে পেলাম যে তার তালুর উপরে গাঢ় সবুজ একটা দাগ। রঘুবীরের মুখের দিকে তাকালাম। সে মুখ ছাইয়ের মতো সাদা। মনে হলো তার শরীর থেকে যেন শেষ রক্তবিন্দুটিকেও কেউ হঠাৎ নিংড়ে শুষে নিয়েছে। বিস্ফারিত শূন্য উন্মত্ত দৃষ্টিতে সেই দাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রঘুবীর। তারপর প্রায় পাগলের মতো সে হঠাৎ চেঁচিয়ে উঠল, মেরেছি, আমি মেরেছি প্রীতমকে। আমি মেরেছি, আমি 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 মেরেছি, আমি মেরেছি প্রীতমকে। ঘণ্টাখানেক পরের কথা। রিডিং রুমেই আমরা বসে আছি, ভাদুরী আর আমি। বৈঠকখানা আর রিডিং রুমের মধ্যবর্তী দরজাটা এখনো ভেজানো। সেই ভেজানো দরজাটা খুলে শ্যামজি এসে ঢুকলেন। রঘুবীর আর দেওশঙ্করকে তিনি থানা হাজতে পৌঁছে দিয়ে এসেছেন। ভিতরে ঢুকে ভাদুরীর ঠিক সামনে সেই চেয়ারটায় তিনি বসলেন, একটু আগেই রঘুবীর যেখানে বসেছিল। ভাদুরী বলল, কনফেশন স্টেটমেন্টটায় আপনি রঘুবীরকে দিয়ে সই করিয়ে নিয়েছেন তো? শ্যামজি বললেন, অবশ্যই। ওটা কি আপনি কালকেই টাইপ করিয়ে রেখেছিলেন? হ্যাঁ, কাল রাত্রিতেই আমার মনে হলো যে স্টেটমেন্টটা তৈরি করে রাখা দরকার। তার মানে আপনি ধরেই নিয়েছিলেন যে রঘুবীর কনফেস করবে? না, তা আমি ধরে নিইনি।
তবে রঘুবীর আর দেবশঙ্করের মধ্যে একজন না একজন যে খুনি, তাতে তো আর সন্দেহ ছিল না। আমি তাই দুটো স্টেটমেন্টটাই ধরে রেখেছিলাম, একটা রঘুবীরের নামে, অন্যটা দেবশঙ্করের নামে। রঘুবীর যদি কনফেস না করত তো দেবশঙ্করকে ডেকে পাঠানো হতো। ঈশ্বরকে ধন্যবাদ, তার আর দরকার হলো না। শুনে এক মুহূর্ত চুপ করে রইলেন শ্যামজি, তারপর বললেন, ভাদুরী সাহেব, আপনি অদ্ভুত কর্মা মানুষ, কিন্তু কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দড়িটায় যে সলিউশন আমরা ব্যবহার করে থাকি সেই সলিউশন আমার চেনা, তাতে কোনো দাগ ফুটে উঠবার কথা নয়, তাহলে? ভাদুরী বলল, আপনাদের ওই কেমিক্যাল সলিউশনের খবর আমি রাখি না। শুধু আপনাদের কেন, কোনো সলিউশনেরই খবর রাখি না আমি। এবং পৃথিবীতে অদ্যাবধি এমন কোনো রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছে কিনা যাকে স্পর্শ করবার 40 ঘন্টা বাদে স্পর্শকারীর হাতের উপর একটা সবুজ দাগ ফুটে ওঠে, তাও আমার জানা নেই। আমি শুধু একটাই কথা জানি যে শুধু রঘুবীর কেন, আপনিও যদি আপনার হাতের দিকে তাকান তাহলে আপনিও সেখানে একটা সবুজ দাগ দেখতে পাবেন। কৃতাঞ্জলির ভাষায় কটকটে সবুজ একটা দাগ। চমকে গিয়ে নিজের হাতের দিকে তাকালেন শ্যামজি, এবং আমি স্পষ্ট দেখলাম যে তার হাতের তালুর উপরে গাঢ় সবুজ একটা দাগ। শ্যামজি বললেন, এ কি, আমি তো ওই দড়িটাকে ছুঁইনি, তাহলে আমার হাতে তাহলে কোত্থেকে এই দাগ এলো? ভাদুরী হঠাৎ হেসে উঠল, বলল, কি শ্যামজি, আপনার জন্য একটা কনফেশন স্টেটমেন্ট টাইপ করিয়ে আনবো নাকি? শ্যামজি বললেন, থামুন ভাদুরী সাহেব, থামুন, এটা রসিকতার সময় নয়। আমি বুঝতে পারছি এর মধ্যে একটা বাঙালি ফিকির আছে, আপনি ব্যাপারটা খুলে বলুন, দোহাই আপনার। ভাদুরী বলল, বলছি শ্যামজি, বলছি। তার আগে আপনি জেনে রাখুন যে শুধু রঘুবীর আর শ্যামনন্দ শাস্ত্রী কেন, যে কেউই ওই চেয়ারটাতে বসুক না কেন, খানিক বাদেই তার হাতের তালুতে একটা সবুজ দাগ ফুটে উঠবে। অর্থাৎ ওই সবুজ স্টিলের চেয়ারটার হাতলের উপর আমি আগে থাকতেই কিছুটা সবুজ গুঁড়ো রং ছড়িয়ে রেখেছি, এবং হাতলের রংটাও যেহেতু সবুজ, সেই গুঁড়োগুলো আপনি দেখতে পাচ্ছেন না। আমি বললাম, অর্থাৎ ওই চেয়ারটা আসলে চেয়ার নয়, একটা ফাঁদ? ভাদুরী বলল, বিলক্ষণ মনস্তাত্ত্বিক একটা ফাঁদ, বড় মারাত্মক ফাঁদ। কিন্তু না, আমার কলেজ আছে, এবার আমি উঠব। এতক্ষণ শুনছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভয়ঙ্কর সবুজ। গল্প পাঠে কৌশিক গাঙ্গুলি, পোস্টার ডিজাইন, রেকর্ডিং, সাউন্ড মিক্সিং কৌশিক গাঙ্গুলি। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, সঙ্গে কমেন্টে জানান আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।